18 জুলাই উত্তর আজমপুর ওইখানে আসছি। আসার পর ছাত্রছাত্রী আসছিলাম, তখন মানে হঠাৎ এক পর্যায়ে গোলাগুলি পর্যায়ে জায়গা মানে পুলিশ আর বিজিবি আর ছাত্রলীগ তারা মানে দৌড়াদৌড়ি মানে ধাওয়া করে। আর আমাদের মানে আমরা তো শান্তিভাবে যাইতে চাইছিলাম যে শান্তিভাবে এটা সম্পূর্ণ হোক, কিন্তু হঠাৎ করে মানে বিজিবি যে কীভাবে গুলিটা চালায় মানে সেটা মানে সঠিক মানে খেয়াল করতে পারি নাই। হঠাৎ করে মাথায় এবং চোখে, হাতে মানে শরীরে বিভিন্ন জায়গায় মানে ছিটাগুলি লাগে। আমি বাবারা দেখি নাই, মারা দেখছিলাম। তখন মানে আন্টি বললো যে মানে মা কীভাবে হাঁটি কাটে না কীভাবে জানি মারা গেছে। যাই হোক, এখান থেকে ভালো হওয়ার পরে আমি নিজেও জানি না যে কোথায় যাবো। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ নান্দাইল থানা, টুঙ্গিতে থাকি। 18 জুলাই উত্তর আজমপুর ওইখানে আসছি। আসার পর ছাত্রছাত্রী আসছিলাম, তখন মানে হঠাৎ এক পর্যায়ে গোলাগুলি পর্যায়ে জায়গা মানে পুলিশ আর বিজিবি আর ছাত্রলীগ তারা মানে দৌড়াদৌড়ি মানে ধাওয়া করে। আর আমাদের মানে আমরা তো শান্তিভাবে যাইতে চাইছিলাম যে শান্তিভাবে এটা সম্পূর্ণ হোক, কিন্তু হঠাৎ করে মানে বিজিবি যে কীভাবে গুলিটা চালায় মানে সেটা মানে সঠিক মানে খেয়াল করতে পারি নাই। হঠাৎ করে মাথায় এবং চোখে, হাতে মানে শরীরে বিভিন্ন জায়গায় মানে ছিটাগুলি লাগে। তখন ওইখানে আহত হওয়ার পর অজ্ঞাত অবস্থা থাকাকালীনে ছাত্র ভাইয়েরা ওইখান থেকে ঢাকা মেডিকেল নেওয়া যাওয়া হয়। ওইখানে যাবৎ 15-16 দিন ছিলাম। ওইখান থেকে চিকিৎসা চলাকালীন একটা অপারেশন হয়েছিল চোখের, ডান চোখে। ওইখান থেকে তারপর আবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয় 29শে আগস্ট। এখানে যাবৎ এখনও ভর্তি। এখানে 2টো অপারেশন হয়েছে, এখনও মানে চোখের কোনো পরিবর্তন আসে নাই। এখন আজকে আবার ডাক্তার আসলো, যে বড় ডাক্তার চায়না থেকে, তারা দেখছে, তারাও কিছু বলে নাই কি সিদ্ধান্ত মানে এটা কি ভালো হবে কি হবে না সেটা এখনও জানি না। আমার পরিবারে বলতে আমার মা বাবা নাই, ছোটো থাকতে মারা গেছে। সেটা আমি জানি না, কারণ সেটা আমি ছোটো থাকতে আমি অনেক ছোটো থাকতে আমি বাবারা দেখি নাই, মারা দেখছিলাম। তখন মানে আন্টি বললো যে মানে মা কীভাবে হাঁটি কাটে না কীভাবে জানি মারা গেছে। যাই হোক, পরে আন্টির কাছে আমি বড় হয়েছি, মানে মার যে বান্ধবী ছিল সে আন্টি আমার তার কাছে রেখে দিছে। তার ছোটো থেকে তার কাছেই বড় হয়েছি। তার বোন বলতে যে ছিল মানে তারা কোনো আশ্রয় মানে কোনো দেয় না আমাকে, কারণ আমার তো কেউ নাই ওই জায়গায়, কে দিবে? তারা চায় না যে আর পরের পোলারে খাওয়াইতে রাখতে। এর জন্য মানে খালার কাছে বড় হয়েছি, খালার কাছে। তার অনেক ভালো মানুষ। এক পর্যায়ে 3-4 বছর ধরে মানে 2020 সাল থেকে মানে তাদের ব্যক্তিগত ফ্যামিলি থেকে মানে একটা চাপ সৃষ্টি হয় মানে আমার জন্য, আমি কেন থাকি, মানে আমি চাই না যে আমার জন্য তারা কষ্ট পাক। তাদের করে একটা মেয়ে হয়েছে 9 বছরের, এই মেয়েকে চালাবে, তারা নিজেই চলতে পারে না। আঙ্কেলের একটা চার দোকান আছে, ছোটো চার দোকান, আর আন্টি মেডিকেলে ঝাড়ু মোছা দেয়। তাদের শুধু একটা সংসার। কারণ আমি চাই না যে এই সংসারে যায় আরও মানে সংসারে কোনো গণ্ডগোল বা কোনো অশান্তি সৃষ্টি হোক। এখন মানে মেডিকেলে ভর্তি হওয়ার কালীনে হঠাৎ একবার মানে ওই ঢাকা মেডিকেল থাকতে একবার আসছিল, ওই আসাই মানে পরবর্তীতে আসার কালীনে তখন মানে তার বাড়ির থেকে মানে আঙ্কেলের বাড়ির থেকে চাপ সৃষ্টি হয় যে কেন আমাকে দেখতে চায়, কেন এসের জন্য। মানে তার একটা বেশি সুবিধার বলতে আন্টি আঙ্কেল অনেক ভালো, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু মানে আমার জন্য চাই না যে তাদের কোনো ক্ষতি বা অশান্তি বা কিছু হোক। তার জন্য নিজেরটা নিজেই সব কিছু করতে চাই। আর এই পর্যায়ে এরকম অবস্থা হয়ে গেছে কি আমার মানে দুঃখ প্রকাশ করার মতো মানে কাকে বলবো, মানে এরকম বলার মতো কারো কাছে কোনো অভিযোগ নাই। আমার কপালে যেটা আছে আল্লাহ সেটাই করুক। আর সরকারে বলছিল মানে এই যে পুনর্বাসনের কথা, সেটা এখনও মানে কোনো কিছু হয়নি। আর আন্টির কাছে কৃতজ্ঞ, আঙ্কেলের কাছে কৃতজ্ঞ জানাই, তারা আমাদের অনেক মানুষ করছে, অনেক, তাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমার এই পর্যায়ে, আমার এই পরিস্থিতি, তারাই নিজেই চলতে পারে না ঠিক মতো, আর আমি যাই কীভাবে তাদের উপরে যা বোঝা হল। এখন আপনারাই বলেন যে ওনার তো একটা মেয়ে আছে, ওনার তো নিজেই চলতে পারে না। ওনারা ওই মেয়েকে পড়াবে না আমারে দেখবে না, আমার এই অসুখ আবার এই পরিস্থিতি কোনটাতে যাবে। তার জন্য চাই না যে তাদের মতো তারা থাক, আমার মতো আমি থাকি। যদি আমার কপালে যেটা লেখা আছে সেটাও হবে, এছাড়া আর কিছু বলার নেই, এইটুই। তখন থেকে আমি কাজ করছি গার্মেন্টসে, ছোটো কারখানায় প্যান্টের। এমনিই ছিলাম, এমনি আমার বাইরে দিন কাটছে, মাঝে মাঝে যাইতাম আন্টির বাসায়। হঠাৎ করে যে এই পর্যায়ে মানে এই পরিস্থিতি, কি 1 মাস পরে যাইতাম, মানে একবার ক্লাস মানে হাজিরা দিয়ে আসতাম এরকম। এখন এই পরিস্থিতি এরকম পর্যায়ে গেছে, মানে এখন কোনো কিছু করবো মানে মাথায় আমার আর কিছু। এইখান থেকে ভালো হওয়ার পরে আমি নিজেও জানি না যে কোথায় যাবো।
এখনও কোনো পোশাক আশাক কেউ কিনে দেয় নাই। শুধু একজনে ফল দিয়ে আসছিল, আর মাঝে মাঝে এমনি মানে দেখতে আসে এই যে ছাত্র ভাইয়েরা, এমনি এই যে কয়েকজন ম্যাডাম এমনি দেখতে আসে, দেখতে এসে আশ্বাস দেওয়া চলে যায়, এই তো আর কিছু না। এখনও সেটা মানে ওইটা তো নষ্ট হয়ে গেছে, ওইটা রক্ত দিয়ে নষ্ট হয়ে গেছে। ওইটার সাথে যেটা আনছিলাম মানে এই যে এটা আর এইটাই বর্তমানে আছে, আর একটা শার্ট আছে। এটা দিয়ে এই 29শে আগস্ট পর্যন্ত এখান থেকে যতদিন ভর্তিকালীন 29শে আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছি, আজকে 22শে সেপ্টেম্বর, এতদিন এই দুটা দিয়ে চলতেছে। না চাচা যারা থাকলেও এরা ওই যে বললাম না, ওই যে কেউ মাইনা নেয় না, ওই যে তুই তো জানোস, একটা কথাই বলছে মানে 15 বছর পরে মানে আমি আমার বাড়ি চিনছি, কিন্তু গেছিলামও, একটা কথাই বলছে তুই তো জানোস, তোর তো কোনো পরিচয় নেই, তোর মা বাবা আছে, তুই বাড়িতে কোনো জায়গা নেই। সেই কথার বল থেকে আর আমি যাই।